আপনি যদি বৃষ্টির রাতের ভয়ঙ্কর অভিজ্ঞতা নিতে চান, সাহসী হন। প্রথমে ঘরের বাতি বন্ধ করুন, সব শব্দ বন্ধ করুন, শুধু বৃষ্টির শব্দ শুনুন। একা বসে থাকুন। এখন চোখ বন্ধ করুন। প্রতিটি ফোঁটা পানি যেন কানে ধাক্কা দিচ্ছে। বাতাসে অদ্ভুত ফিসফিস। মনে হবে কেউ আপনার চারপাশে ঘুরছে। এই গল্পে যা ঘটতে চলেছে তা শুধুমাত্র শুনে নয়, অনুভব করতেও হবে। আপনি কি সাহস রাখেন? তাহলে চলুন শুরু করি বৃষ্টির রাত। রাত নামতেই আকাশের রং বদলে গেল। দিনের শেষ আলো মিলিয়ে যেতেই আকাশ ঢেকে গেল কালো মেঘে। প্রথমে হালকা বাতাস, তারপর ঝোড়ো হাওয়া, শেষে একসময় তীব্র বৃষ্টি। বৃষ্টির ফোঁটাগুলো এত বড় আর এত জোরে পড়ছিল যে মনে হচ্ছিল আকাশ ভেঙে পড়ছে মাটির ওপরে। বজ্রপাত হচ্ছিল প্রতি মিনিটে একবার অন্তত। প্রতিটি ঝলকে যেন পুরো গ্রাম এক মুহূর্তের জন্য জ্বলে উঠে আবার অন্ধকারে ডুবে যাচ্ছে। এই বৃষ্টির রাতে আটকে পড়েছিল 5 জন বন্ধু: রাহাত, নিশাদ, আরিফ, জিশান আর সায়েম। সবাই শহর থেকে বেড়াতে এসেছিল গ্রামে। পরিকল্পনা ছিল কাছের নদীর ধারে গিয়ে রাতের আড্ডা দেওয়া, কিন্তু হঠাৎ ঝড় তাদের সব পরিকল্পনা ভেস্তে দিল। তারা যে মোটরসাইকেল নিয়ে বেরিয়েছিল সেটাও কাদা আর বৃষ্টিতে নষ্ট হয়ে যায় মাঝ পথেই। চারদিকে তাকিয়ে তারা বুঝল আশেপাশে কোনো মানুষের বাড়িঘর নেই, শুধু বিস্তীর্ণ মাঠ, ধানক্ষেত আর অন্ধকারে দাঁড়িয়ে থাকা কয়েকটা তাল গাছ। বৃষ্টি ক্রমশ বেড়েই চলেছে। ভিজে একাকার হয়ে তারা হাঁটতে লাগল আশ্রয়ের খোঁজে। হঠাৎ বজ্রপাতের আলোয় দূরে তারা একটা পুরনো ভাঙাচোরা বাড়ি দেখতে পেল। বাড়িটার ছাদ প্রায় অর্ধেক ভেঙে গেছে, দেয়ালে শ্যাওলা আর আগাছা ছড়িয়ে আছে। দূর থেকে দেখতেই নিশাদ ফিসফিস করে বলল, ওই বাড়িটা নাকি ভূতের বাড়ি। গ্রামের মানুষজন বলে রাত হলে ওখানকার আলো নিজেরাই জ্বলে ওঠে। কথাটা শুনে সবাই হেসে উড়িয়ে দেওয়ার চেষ্টা করল, কিন্তু চারপাশের অন্ধকার আর ঝড় তাদের বাধ্য করল সেদিকে এগোতে। যাই হোক, আশ্রয় তো পাওয়া যাবে, বলল রাহাত। তারা কাছে যেতেই বাড়িটার অবস্থা আরও ভৌতিক মনে হল। ভাঙা দরজা কিঁপে কিঁপে শব্দ করছে বাতাসে, জানালার কাঁচ ভাঙা, ভেতরে অন্ধকার গহ্বরের মতো। চারিদিকে যেন অদ্ভুত একটা ঠান্ডা ভাব। বৃষ্টি থেকে বাঁচার জন্য দরজায় হাত রাখতেই সেটা নিজে থেকেই ধীরে ধীরে খুলে গেল। শব্দ হলো কিরর। বন্ধুরা একে অপরের দিকে তাকালো। কেউ কিছু বলল না, কিন্তু সবার চোখেই ভয়ের ছাপ স্পষ্ট। ভেতরে ঢুকতেই কেমন যেন একটা ঠান্ডা স্রোত শরীরের ভিতর দিয়ে বয়ে গেল। বাতাসের গন্ধও অদ্ভুত, ভিজে কাঠ, পচা কাপড় আর পুরনো ধুলো ময়লার মিশ্রণে যেন শ্বাসরোধ হয়ে আসে। ঘরটা বিশাল, কিন্তু ভাঙাচোরা আসবাবপত্র আর মাকড়সার জালে ভরা। বজ্রপাতের আলোয় হঠাৎ হঠাৎ সবকিছু আলোকিত হয়ে উঠছে। দেয়ালের কোণে ছায়া নড়ছে, যেন কেউ দাঁড়িয়ে আছে। আরিফ চোখ কুঁচকে তাকালো, কিন্তু বজ্রের আলো মিলিয়ে যেতেই আবার কিছু দেখা গেল না। দরজাটা বন্ধ করে দিই, বলল সায়েম। হ্যাঁ, না হলে বাতাসে পুরো ভেতরটা ভিজে যাবে, উত্তর দিল রাহাত। কিন্তু তারা দরজা বন্ধ করার আগেই সেটা হঠাৎ নিজে থেকেই ধপাস করে বন্ধ হয়ে গেল। সবাই চমকে পেছনে সরে গেল। কিছুক্ষণ চারিদিকে কেবল বৃষ্টির শব্দ আর নিজেদের দম ফাটা শ্বাস ছাড়া আর কিছু শোনা গেল না। নিশাদ গলা শুকিয়ে ফিসফিস করে বলল, আমরা ভুল জায়গায় চলে এসেছি। তার কথার পর হঠাৎ কোথা থেকে যেন একটা ঠান্ডা বাতাস বইল। বাতাসটা যেন বাইরে থেকে নয়, ভিতর থেকেই বেরোচ্ছে। মোমবাতির অবশিষ্টাংশ পড়েছিল মেঝেতে। হঠাৎ ঝোড়ো বাতাসে সেটা একটু নড়ল। বন্ধুরা অনুভব করল এখানে তারা একা নয়, যেন অদৃশ্য চোখগুলো তাদের দিকে তাকিয়ে আছে। ভিতরে আসার পর থেকে কারোর কথা বলার স্বর পর্যন্ত অস্বাভাবিক মনে হচ্ছিল, যেন দেয়ালগুলো প্রতিটি শব্দ গিলে নিয়ে আবার ধীরে ধীরে ফিরিয়ে দিচ্ছে।
হঠাৎ বজ্রপাতের ঝলকানিতে তারা সবাই স্পষ্ট দেখল দেয়ালের কোণে দাঁড়িয়ে আছে একটা ছায়া। কোনো শব্দ নেই, কোনো নড়াচড়া নেই, শুধু ঠায় দাঁড়িয়ে তাদের দিকে তাকিয়ে আছে। তারা সবাই থমকে গেল। বজ্রপাতের আলো মিলিয়ে যেতেই অন্ধকার ঘরে আর কিছু দেখা গেল না। কিন্তু সেই মুহূর্তে সবার বুকের ভেতর শুধু একটাই অনুভব, তারা আর একা নেই। ঘরের ভেতরে নিস্তব্ধতা নেমে এলো। বাইরে ঝড় বৃষ্টির শব্দ থাকলেও ভেতরের নিস্তব্ধতা যেন আরও ভারী। সবাই দরজার দিকে তাকিয়ে আছে, যেটা কিছুক্ষণ আগেই নিজের থেকেই ধপাস করে বন্ধ হয়ে গেল। রাহাত সাহস করে বলল, চিন্তার কিছু নেই, হয়তো বাতাসের চাপেই দরজানো বন্ধ হয়ে গেছে। কথা শেষ করতে না করতেই নিষাদ ফিসফিস করে বলল, কিন্তু বাতাস তো ভেতর থেকে আসছে। এই কথায় সবার বুক কেঁপে উঠল। তারা একসঙ্গে ভেতরের দিকে এগোলো, যেন এই অদ্ভুত ঘটনাকে এড়িয়ে যেতে চায়। ঘরের কোণায় একটা ভাঙা কাঠের টেবিল, উপরে ছেঁড়া কাপড় আর পুরনো বই। আরিফ এগিয়ে গিয়ে একটা বই হাতে নিল। বইটা অদ্ভুত ভারী, মলাট কালচে হয়ে গেছে। সে যখন বই খুলতে চেষ্টা করল, তখনই হঠাৎ বাইরে বজ্রপাত হলো। আলোয় বইয়ের পাতায় কিছু অদ্ভুত প্রতীক দেখা গেল, অপরিচিত চিহ্ন, যেন কোনো প্রাচীন মন্ত্র লেখা। এটা তো কোনো সাধারণ বই না, জিশান গলা কাঁপিয়ে বলল। আরিফ তাড়াহুড়ো করে বইটা বন্ধ করে দিল। কিন্তু সবাই খেয়াল করল, বইটা বন্ধ করার সময় পাতার ভেতর থেকে যেন হালকা একটা ফিস ফিস শব্দ বের হলো। কেউ একজন খুব কাছে দাঁড়িয়ে নিঃশ্বাস ফেলছে, এমন অনুভূতি হলো। হঠাৎ ওপর তলা থেকে ঠক 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 শব্দ এলো, যেন ভারী কিছু টেনে নিয়ে যাওয়া হচ্ছে। সবাই চমকে মাথা উঁচু করে তাকালো। সাইম ফিসফিস করে বলল, এই ভাঙা বাড়ির তো কেউ থাকে না, তাহলে? সবাই একসঙ্গে ভেতরের দিকে এগোলো। রাহাত ডিসাইড করল, চল ওপরে গিয়ে দেখি। কিন্তু সিঁড়ির দিকে এগোতেই হঠাৎ বাতাসের শীতলতা বেড়ে গেল। তাদের নিঃশ্বাস দৃশ্যমান হয়ে উঠল, যেন শীতের দিনে, অথচ বাইরে এখনও বৃষ্টিই পড়ছে, ঠান্ডা হওয়ার মতো আবহাওয়াও নয়। সিঁড়ির প্রথম ধাপে পা রাখতেই সিঁড়িটা কাঠ ভেঙে যাওয়ার মতো শব্দ করল। মনে হলো বহু বছর কেউ এই পথে ওঠেনি। একে একে সবাই ওপরে উঠল। ওপরতলা প্রায় অন্ধকার, শুধু জানালা দিয়ে মাঝে মাঝে বজ্রপাতের আলো এসে ঘর আলোকিত করে আবার মিলিয়ে যাচ্ছে। ঘরের মাঝখানে একটা পুরনো কাঠের দোলনা রাখা। বজ্রপাতের আলোয় দেখা গেল দোলনাটা ধীরে ধীরে দুলছে, অথচ বাতাস একটুও নেই। নিষাদ ভয়ে থেমে গেল। কে কে দোলাচ্ছে এটা? কে উত্তর দিল না, শুধু সবাই ভয়ে নিঃশব্দে দাঁড়িয়ে রইল। হঠাৎ দোলনার পাশে রাখা একটা পুতুল মাটিতে পড়ে গেল। পুতুলটার মুখে লাল রঙের দাগ, যেন রক্ত। সবাই আতঙ্কে পিছিয়ে গেল। আর তখনই তারা শুনতে পেল একটা শিশুর কান্নার শব্দ। শব্দটা আসছে দোলনা থেকেই। বন্ধুরা একে অপরের হাত চেপে ধরল। তাদের বুকের ভেতর ধকধক শব্দ এত জোরে হচ্ছিল যে মনে হচ্ছে বাইরেও শোনা যাচ্ছে। আরিফ কাঁপা গলায় বলল, আমরা ভুল করেছি এখানে ঢুকে। কান্নার শব্দ ধীরে ধীরে হাসিতে পরিণত হল। সেই হাসি অস্বাভাবিক, না মানুষের না শিশুর, একেবারে বিকৃত। হাসির সঙ্গে সঙ্গে দোলনা আরও জোরে দুলতে লাগল। হঠাৎ বজ্রপাতের ঝলকানিতে তারা স্পষ্ট দেখল দোলনায় কেউ বসে আছে। অন্ধকার ছায়ামূর্তি, লম্বা চুল, মুখ ঢেকে রেখেছে, কিন্তু দুই চোখ লাল টকটকে জ্বলছে। সবাই চিৎকার করে নিচে নামতে দৌড় দিল, কিন্তু নিচে নামার পরও দরজা বন্ধ, আর সেটা নড়ছে না। তারা জোরে টানল, ধাক্কা দিল, কিন্তু দরজা যেন পাথরের মতো শক্ত হয়ে গেছে। ঠিক তখনই ওপর থেকে সেই ভয়ঙ্কর হাসির প্রতিধ্বনি ভেসে এলো। দরজার সামনে দাঁড়িয়ে সবাই হাঁপাচ্ছিল। তারা একসঙ্গে টানাটানি করেও দরজাটা খুলতে পারছিল না। দরজার ফাঁক দিয়ে বাইরের বৃষ্টির শব্দ স্পষ্ট শোনা যাচ্ছিল, কিন্তু যেন ওদিক থেকে কেউ ইচ্ছা করেই আটকে রেখেছে। জিশান হঠাৎ দেয়ালের দিকে তাকাল। দেয়ালে কালচে দাগগুলো বৃষ্টির পানিতে ভিজে এক অদ্ভুত আকার নিচ্ছিল। দেখতে যেন মানুষের হাতের ছাপ, ছোট ছোট হাত, বড় হাত, সব মিশে আছে। নিষাদ হঠাৎ কেঁপে উঠল। তোমরা খেয়াল করেছ? হাতগুলো একেবারে নতুন মনে হচ্ছে,
যেন এখনই কেউ লাগিয়েছে। কথা বলার সঙ্গে সঙ্গেই দেয়ালের ভেতর থেকে ঠক ঠক শব্দ ভেসে আসল, যেন কেউ ভেতরে আটকা পড়ে আছে, মুক্তি চাইছে। সায়েম আতঙ্কে পিছিয়ে গেল। চুপ করো সবাই, শোনো, ওরা কিছু বলছে। সবাই কান পাতল। ফিসফিস কণ্ঠস্বর ভেসে আসছিল, আমাদের মুক্তি দাও, এখানে এসো। রাহাত কাপা হাতে মাটিতে পড়ে থাকা একটা লোহার রড তুলে নিল। তার চোখে আতঙ্ক, কিন্তু সে সাহস দেখাতে চাইছিল। আমরা এখানে মরতে বসিনি, কোনো না কোনো পথ বের হবেই। ঠিক তখনই সিঁড়ির ওপাশ থেকে আবার সেই বিকৃত হাসি ভেসে উঠল। সবার গা ঠান্ডা হয়ে গেল। ধীরে ধীরে সিঁড়ির ধাপগুলোতে ভারী পায়ের শব্দ শোনা যাচ্ছে। ঠক ঠক ঠক। প্রতিটা ধাপে শব্দ যেন হৃৎপিণ্ডে আঘাত করছে। আলোর ঝলকানিতে তারা দেখতে পেল অন্ধকারে লম্বা এক ছায়ামূর্তি নামছে। মুখ দেখা যাচ্ছে না, কিন্তু হাত দুটো অস্বাভাবিকভাবে লম্বা, আঙুলগুলো নখের মতো ধারালো। নিষাদ হঠাৎ চিৎকার করে উঠল, ওটা মানুষ না! সবাই আতঙ্কে পেছনে সরে গেল, কিন্তু দরজা এখনো বন্ধ। কোনো পথ নেই। ছায়ামূর্তিটা ধীরে ধীরে নেমে আসছিল। তাদের চোখ হঠাৎ পড়ল জানালার দিকে। কাঁচ ভেঙে বের হওয়া যায় কিনা ভেবে তারা ছুটে গেল, কিন্তু জানালার বাইরে কেবল কালো অন্ধকার আর প্রবল বৃষ্টি। বজ্রপাতের আলোয় দেখা গেল জানালার ওপাশে কয়েকটা মুখ ঠায় দাঁড়িয়ে আছে। ফ্যাকাশে সাদা মুখ, কালো শূন্য চোখ আর অস্বাভাবিক হাসি। জিশান জানালা থেকে পিছিয়ে এসে হাঁটুতে বসে পড়ল। আমরা ঘেরাও হয়ে গেছি। অন্ধকার ছায়ামূর্তিটা তখন মেঝেতে নামল। তার পায়ের নিচে ভেজা মাটি ছড়িয়ে পড়ল, যেন ওর সঙ্গে বাইরের কাদা মাটি ঘরে ঢুকে পড়েছে। তার নিঃশ্বাসের শব্দ ভারী, আর গলা থেকে আসছিল গর্জনের মতো শব্দ। হঠাৎ সব বাতাস থেমে গেল। বাইরের বৃষ্টির শব্দও বন্ধ হয়ে গেল। চারদিকে শুধু সেই নিঃশ্বাস আর মেঝের কচমচ শব্দ। রাহাত কাপা হাতে রড তুলে সামনে ধরল। পিছুয়ে থাক, কাছে আসিস না। কিন্তু ছায়ামূর্তিটা ধীরে ধীরে এগোতে লাগল। বজ্রপাতের ঝলকানিতে এক মুহূর্তের জন্য তার মুখ দেখা গেল, ফাটা, শুকনো চামড়া, দাঁতগুলো ধারালো, আর চোখ লাল আগুনের মতো জ্বলছে। সে মুখ খোলার সঙ্গে সঙ্গে ঘরের ভেতর অদ্ভুত গন্ধ ছড়িয়ে পড়ল, পচা মাংসের মতো। নিষাদ নাক চেপে ধরল, কিন্তু গন্ধটা যেন ভেতর থেকে আসছে। হঠাৎই ছায়ামূর্তিটা চিৎকার করে উঠল, এক অমানুষিক গর্জন। শব্দে পুরো ঘর কেঁপে উঠল। জানালার বাইরের সাদা মুখগুলো একসঙ্গে মিলিয়ে গেল, যেন শূন্যে মিশে গেল। আরিফ হাঁপাতে হাঁপাতে বলল, আমরা এখান থেকে বাঁচতে পারব না। সবাই একসঙ্গে দরজার দিকে আবার ছুটল, মরিয়া হয়ে ধাক্কা দিতে লাগল। হঠাৎ দরজাটা ভেঙে খুলে গেল। বাইরে আবার বৃষ্টির শব্দ জোরে শোনা গেল, কিন্তু ছায়ামূর্তিটা ঠিক তাদের পেছনেই ছিল। দরজা ভেঙে যখন তারা বাইরে বেরোল, তখনও বৃষ্টি থেমে থেমে পড়ছিল। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, বাইরের বাতাস যেন আরও ভারী হয়ে উঠেছিল। দূরে বজ্রপাত হচ্ছিল, কিন্তু শব্দটা কানে আসছিল না, যেন চারপাশে নীরবতার এক অদ্ভুত আবরণ নেমে এসেছে। রাহাত হাঁপাতে হাঁপাতে বলল, দৌড়াও, যতদূর পারো দৌড়াও। তারা সবাই কাদামাটির ওপর দৌড়াতে লাগল। পেছনে একবারও তাকানোর সাহস কারোর ছিল না, কিন্তু কয়েক কদম যেতেই হঠাৎ নিষাদ থেমে গেল। দাঁড়াও, তোমরা তোমরা দেখছ? মাটির ওপর বজ্রপাতের আলোয় কিছু লেখা দেখা যাচ্ছিল। কাদার ওপর লালচে রঙে আঁকিবুকি অক্ষর, যেন রক্ত দিয়ে লেখা। সবাই দাঁড়িয়ে তাকাল। মাটিতে স্পষ্ট লেখা ছিল, ফিরে এসো, পালাতে পারবে না। আরিফ কাপা গলায় বলল, এটা এটা আমাদের জন্য লেখা। কথা বলার সঙ্গে সঙ্গেই হঠাৎ চারপাশের গাছগুলো কাঁপতে শুরু করল। শাখা প্রশাখা থেকে পানির ফোঁটা ঝরে পড়ছিল, কিন্তু শব্দটা ছিল অস্বাভাবিক। মনে হচ্ছিল গাছগুলো কাঁদছে। জিশান পেছনে তাকাল। দূরে বাড়িটার ছাদে ছায়ামূর্তিটা দাঁড়িয়ে আছে। লাল চোখ টক টক করে জ্বলছে, যেন দূর থেকে ওদের প্রত্যেকটা পদক্ষেপ নজরে রাখছে। সায়েম কেঁপে উঠল, ওটা ওটা আমাদের ছেড়ে দেবে না। হঠাৎ নিষাতের গা দিয়ে চিৎকার বেরিয়ে গেল। তার হাত চেপে ধরা ছিল, আর হাত থেকে ধীরে ধীরে রক্ত গড়িয়ে পড়ছিল, যেন অদৃশ্য কিছু তার কবজি কেটে দিয়েছে। সবাই আতঙ্কে এগিয়ে এলো, কিন্তু কোনো অস্ত্র বা কিছুই চোখে পড়ল না। নিষাদ কাঁপতে কাঁপতে বলল,
ওহ, ও ও আমাদের সতর্ক করছে। রাহাত কাপড় ছিঁড়ে তার হাতে বেঁধে দিল, কিন্তু মাটিতে পড়ে থাকা রক্ত দ্রুত ছড়িয়ে গিয়ে অদ্ভুত চিহ্ন তৈরি করল। সেই চিহ্নগুলো যেন মাটির ভিতর ঢুকে অন্ধকার আলো জ্বলাচ্ছে। হঠাৎ পাশের ছোপ থেকে একটা বিকৃত কণ্ঠ ভেসে উঠল, ফিরে এসো, না হলে তোমরা সবাই মরবে। সবাই চমকে পেছনে গিয়ে গেল। কণ্ঠটা যেন একসাথে অনেকগুলো মানুষ বলছে, কিন্তু ঠোঁট নড়ছিল না। বজ্রপাতের আলোয় তারা দেখতে পেল ঝোপের ভেতরে অসংখ্য ছায়া দাঁড়িয়ে আছে, মাথা নুইয়ে, হাত দুটো ঝুলে আছে, কিন্তু চোখ থেকে লাল আলো বের হচ্ছে। আরিফ কাপা গলায় বলল, এগুলো এগুলো মানুষ না, আত্মা। তারা সবাই আবার দৌড়াতে লাগল, কিন্তু যত দূই যাচ্ছিল মনে হচ্ছে একই জায়গায় ঘুরছে। চারপাশের গাছগুলো যেন এক অদ্ভুত বৃত্ত তৈরি করে ওদের আটকে ফেলেছে। ঠিক তখনই দূরে একটা শালগাছ হঠাৎ ভেঙে পড়ল। বজ্রপাতের আলোয় তারা স্পষ্ট দেখতে পেল গাছের গুড়িতে রক্ত দিয়ে আঁকা একটা চিহ্ন, দেখতে অনেকটা মানুষের চোখের মতো, আর সেই চোখ থেকে ধীরে ধীরে রক্ত ঝরছিল। নিষাদ কান্না জড়িত কণ্ঠে বলল, ওরা ওরা আমাদের বেরোতে দিচ্ছে না, ওরা ওরা আমাদের চাইছে। সবাই আতঙ্কে পেছন ফিরে তাকাল। ছায়ামূর্তিটা এবার অনেক কাছে চলে এসেছে, তার লম্বা আঙুলগুলো কাটার মতো এগিয়ে আসছে। আরিফ চিৎকার করে উঠল, দৌড়াও, না হলে এখানেই শেষ। কিন্তু তখনই বজ্রপাতের ঝলকানিতে তারা দেখতে পেল তাদের পায়ের নিচে হঠাৎ মাটি ফেটে গেছে। ফাটলের ভিতর থেকে কালো ধোঁয়া আর লালচে আলো বের হচ্ছে, যেন মাটির নিচেই কোনো নরক লুকিয়ে আছে। সবাই পেছনে হোঁচট খেয়ে পড়তে পড়তে বুঝল ওরা এখন আর শুধু পালাচ্ছে না, ওরা একটা অভিশপ্ত খেলায় ফেসে গেছে, যেখান থেকে বাঁচা প্রায় অসম্ভব। মাটির ফাটলের ক্রমশ বড় হতে লাগল। ফাঁক থেকে বেরোতে থাকা লালচে আলো চারপাশকে রক্তিম করে তুলছিল। বাতাসে পোড়া মাংসের মতো গন্ধ ছড়িয়ে পড়ল। সবাই আতঙ্কে পিছিয়ে গেল, কিন্তু তারা বুঝল ফাটলটা ঠিক তাদের চারপাশেই তৈরি হচ্ছে, যেন এক অদৃশ্য বৃত্তে তাদের বন্দী করা হয়েছে। জিশান কাঁপতে কাঁপতে বলল, আমরা একটা ফাঁদে পড়েছি। ফাটলের ভেতর থেকে হঠাৎ কণ্ঠ ভেসে এলো। সেই কণ্ঠ যেন শত শত গলা একসঙ্গে কথা বলছে। তোমরা এসেছ, তাই তোমাদের থাকতে হবে, খেলাটা শেষ না হওয়া পর্যন্ত। নিষাদ ভয়ে মাটিতে বসে পড়ল। কোন খেলা? আমাদের কি করতে হবে? ফাটল থেকে বেরোনো ধোঁয়া একসঙ্গে জমাট বাঁধতে শুরু করল। মুহূর্তের মধ্যেই ধোঁয়া মিলিয়ে গিয়ে দেখা গেল মাটির উপরে দাঁড়িয়ে আছে এক অদ্ভুত সত্তা। মুখ ঢাকা, শরীর পচা কাপড়ে মোড়ানো, আর হাতে একটা মরিচা ধরা ঘণ্টা। সে ধীরে ধীরে ঘণ্টাটা বাজাল, টং টং টং। শব্দে চারপাশ কেঁপে উঠল। দূরের গাছের ফাঁক থেকে বেরিয়ে এলো অসংখ্য ছায়া। তারা মানুষ নয়, ক্লান্ত মৃতদেহের মতো, কিন্তু চোখ লাল আগুনের মতো জ্বলছে। সায়েম চিৎকার করে উঠল, এগুলো আমাদের মেরে ফেলবে। কিন্তু মুখ ঢাকা সত্তা গম্ভীর কণ্ঠে বলল, না, ওরা খেলোয়াড়, তোমাদের মতোই একসময় এখানে আটকা পড়েছিল, এখন ওরা শুধু নিয়ম মানছে। রাহাত সাহস করে দাঁড়িয়ে বলল, আমরা কোনো খেলা খেলব না। মুখ ঢাকা সত্তা ধীরে মাথা ঘুরিয়ে তার দিকে তাকাল। তার চোখ দেখা যাচ্ছিল না, কিন্তু মনে হচ্ছিল অন্ধকারের গভীর থেকে কেউ তাকিয়ে আছে। খেলা না খেললে মৃত্যু, খেলা খেললে হয়তো মুক্তি। এই কথায় সবাই আতঙ্কে একে অপরের দিকে তাকাল। ঠিক তখনই ফাটলের ভিতর থেকে বেরিয়ে এলো রক্তমাখা কাঠের তক্তা, আর তার উপরে কালো দাগে লেখা, শুরু করো। ঘণ্টার শব্দ আবার বেজে উঠল। সঙ্গে সঙ্গে চারপাশের মৃতদেহগুলো নড়তে শুরু করল। তারা ধীরে ধীরে বৃত্ত করে বন্ধুরা যেদিকে দাঁড়িয়ে আছে সেখানে ঘিরে ফেলল। আরিফ দাঁত চেপে বলল, আমাদের খেলতে হবে, নইলে এখানেই শেষ। মুখ ঢাকা সত্তা হাত উঁচু করে ইশারা করল। সঙ্গে সঙ্গে মাটিতে রক্ত দিয়ে আঁকা কিছু প্রতীক জ্বলে উঠল।
প্রতিটি প্রতীকের ভিতর থেকে একটা করে বস্তু বেরোল, ছুরি, ভাঙা আয়না, মরিচা ধরা কাঁস্তে আর একটা পুরানো পুতুল। নিষাদ ভয়ে ফিসফিস করে বলল, এগুলো দিয়ে আমাদের কিছু করতে হবে। মুখ ঢাকা সত্তা আবার ঘণ্টা বাজাল, টং টং টং। শব্দে বাতাসে ভেসে এলো ফিসফিস কণ্ঠস্বর, একজনকে বলি দাও, তাহলেই মুক্তি পাবে। সবাই হক্ক চকিয়ে গেল। রাহাত চিৎকার করে উঠল, আমরা একে অপরকে মেরে ফেলব না। কিন্তু চারপাশে ছায়ারা ধীরে ধীরে এগিয়ে আসছিল, তাদের মুখ থেকে অদ্ভুত গুঙানের শব্দ বেরোচ্ছিল। জিশান কাঁপতে কাঁপতে বলল, ওরা যদি আমাদের ছুঁয়ে ফেলে তখন কি হবে? ঠিক তখনই একটা ছায়া হাত বাড়িয়ে নিশাতের কাঁধ স্পর্শ করল। মুহূর্তের মধ্যে তার শরীর জমে গেল, ঠান্ডা বরফের মতো। নিশাত চিৎকার করে উঠল, ওরা ছুলে শরীর অসাড় হয়ে যায়। সবাই আতঙ্কে ছুটে গিয়ে তাকে টেনে বের করল, কিন্তু এখন স্পষ্ট, খেলাটা খেলারই বাইরে, কোনো পথ নেই। মুখ ঢাকা সত্তা আবার ধীরে ধীরে বলল, বেছে নাও, এক বলি, নয়তো সবাই। ঘণ্টার শব্দ তৃতীয়বার বাজতেই পুরো বৃত্ত আগুনে ঘিরে গেল। পালানোর আর কোনো পথ নেই। আগুনের বৃত্তের মধ্যেই বন্ধুরা দাঁড়িয়ে আছে। বাতাস ঘেমে উঠছে, শ্বাস ঠেকছে আর ধোঁয়া চোখে পানি আনছে। চারপাশের ছায়ারা ক্রমশ এগোচ্ছে, তাদের ধোঁয়া ও লাল চোখের আলোতে সবকিছু আরও ভয়ঙ্কর হয়ে উঠছে। মুখ ঢাকা সত্তা ধীরে ধীরে এগিয়ে এলো। ঘণ্টার শব্দ আবার বেজে উঠল, টং টং টং। প্রতিটি ঘণ্টার ঝংকারের সাথে ধোঁয়া ঘন হয়ে পড়ল। রাহাত কাপা গলায় বলল, আমরা খেলব, কিন্তু কেউ আরেকজনকে আহত করবে না। আমরা সবাই বাঁচার চেষ্টা করব। সত্তা কণ্ঠে একটা হালকা হাসি ফিসফিস করল। খেলা শুরু হল, কিন্তু নিয়ম ভুল হলে মৃত্যু নিশ্চিত। তাদের সামনে মাটিতে 4টি নিস্তেজ চিহ্ন জ্বলে উঠল। প্রতিটি চিহ্নে একটি করে ছুরি, আয়না, কাস্তে আর পুতুল রাখা আছে। নিষাদ আতঙ্কে বলল, আমরা কিভাবে খেলব? আমি ভয় পাচ্ছি। জিশান সাহস দেখাতে বলল, আমরা সবাই একসাথে থাকব, কে এগোবে আর কে কি করবে ঠিক করে নেব। রাহাত প্রথমে এগোল, সে ছুরিটা তুলে নিল। ছুরিটা হাতে নিলেই হঠাৎ ঠান্ডা বাতাস বইল, যেন অদৃশ্য কেউ তাকে ধরেছে। সে চিৎকার করতে চাইল, কিন্তু শব্দ বের হল না। সায়েম দ্রুত এগিয়ে গিয়ে রাহাতকে টেনে বের করল। ওরা শুধু পরীক্ষা করছে, ভয় পাবার দরকার নেই। ছায়ারা ধীরে ধীরে ঘিরে রাখছে, তাদের চোখ লাল আগুনের মতো জ্বলছে আর ধোঁয়া শরীরের চারপাশে মিশছে। আরিফ লক্ষ্য করল, পুতুলটা হঠাৎ নড়তে শুরু করেছে। পুতুলের মুখে লাল দাগ, যেন সত্যি রক্তের মতো। পুতুল ঘুরল, হাত এগোল আর নিচু গলায় ফিসফিস করল, একটি ভুল, এক জীবন। নিষাদ চিৎকার করে পিছিয়ে গেল। সবাই ভয়ঙ্করভাবে একে অপরের দিকে তাকাল। খেলাটা এখন শুধু বাঁচার লড়াই নয়, তা তাদের মানসিক সাহসও পরীক্ষা করছে। ফাটল থেকে ধোঁয়া উঠে আবার মাটিকে লালচে প্রতীক তৈরি করল। প্রতীকগুলো আগের চিহ্নর সাথে মিলিয়ে হল, যেন কোনো প্রাচীন নকশা, যা ভুল করলে মৃত্যু নিশ্চিত। সায়েম কণ্ঠে ফিসফিস করে বলল, আমরা যদি মিলেমিশে না করি, কেউ বাঁচবে না। তারা সবাই একসাথে এগোতে শুরু করল। প্রথমে ছুরিটি মাটিতে রাখতে হল, ধীরে ধীরে পুতুল ও কাস্তেও হাত দিল। প্রতিটি পদক্ষেপে ঘরে ঠান্ডা বাতাস বইছে। হঠাৎ নিশাতের পায়ের কাছে ছায়ারা দ্রুত এগিয়ে গেল। সে চিৎকার করে পিছনে হাঁটল, কিন্তু রাহাত তাকে টেনে ধরে রাখল। শুধু ভয় পেও না, আমাদের একসাথে থাকতে হবে। ছায়ারা চারপাশে ধোঁয়া ছড়িয়ে তাদের পরীক্ষা করতে শুরু করল। প্রতিটি চিহ্ন স্পর্শ করলে অদ্ভুত গরম বাতাস বের হচ্ছিল, যেন মাটির ভিতর থেকে আগুন বের হচ্ছে। ঘণ্টার শব্দ আবার বাজল, টং টং টং। সবার চোখের দিকে তাকালো মুখ ঢাকা সত্তা। সে শুধু দাঁড়িয়ে আছে আর ছায়াদের মাধ্যমে খেলাটাকে নিয়ন্ত্রণ করছে। রক্তাক্ত প্রতীকগুলো থেকে আগুনের মতো আলো উঠছে।
বন্ধুরা বুঝল এখন ভুল কোনো পদক্ষেপ তাদের জন্য মৃত্যু আনার সমান। নিষাদ কণ্ঠে ফিসফিস করে বলল, আমরা যদি এই খেলা শেষ করি তবে মুক্তি পাব? মুখ ঢাকা সত্তা শুধু মাথা নেড়ে ধীরে ধীরে আবার ঘণ্টা বাজাল। টং। সত্যিই বেঁচে থাকতে চাও? বন্ধুরা একত্র হয়ে ঘনিষ্ঠভাবে দাঁড়িয়ে খেলাটা শুরু করল। ছুরির মুভমেন্ট, পুতুলের প্রতিক্রিয়া, কাস্তের ব্যবহার সবই ছিল তাদের প্রাণের পরীক্ষা। হঠাৎ হঠাৎ ছায়ারা তাদের দিকে হাত বাড়িয়ে যাচ্ছিল। 1 মিনিটের জন্য মনে হল কেউ ছুলেই শীতলতা শরীরে ছড়িয়ে পড়ছে। তাদের মনে হল বৃত্তের বাইরে পালানোর কোনো পথ নেই। খেলাটা চলছে এবং প্রতিটি পদক্ষেপের সঙ্গে বাঁচার আশা ক্রমশ কমছে। খেলার উত্তেজনা ক্রমশ বাড়তে লাগল। বন্ধুরা বুঝতে পারছিল প্রতিটি ভুল পদক্ষেপ তাদের আরও গভীরে অন্ধকারে ফেলে দিচ্ছে। ছায়ারা চারপাশে ঘুরছে, চোখ লাল জ্বলছে আর ধোঁয়া ঘন হয়ে বাতাসে ভেসে উঠছে। রাহাত লক্ষ্য করল ছায়ারা ধীরে ধীরে একটি বিশেষ ঘরের দিকে তাদের ঠেলে দিচ্ছে। ঘরটি পুরনো, ভাঙাচোড়া আর দরজার ওপরে অদ্ভুত প্রতীক খোদাই করা। প্রতীকগুলো যেন ঝলমল করছে রক্তের মতো লালচে আলো দিয়ে। নিষাদ কণ্ঠে কাঁপতে কাঁপতে বলল, আমরা কি সেখানে যাব? এ কি কোনো ফাঁদ? সায়েম ধীরে বলল, অন্য কোনো পথ নেই, আমাদের এগোতে হবে। বন্ধুরা একসাথে ধীরে ধীরে ঘরের দরজার দিকে এগোল। দরজার কাছাকাছি আসতেই তারা অনুভব করল বাতাস আরও ঠান্ডা হয়ে গেছে, যেন ঘরের ভিতর থেকে কোনো শক্তি তাদের ঠেকাচ্ছে। রাহাত সাহস দেখিয়ে দরজা টানল। চক চক শব্দে দরজা কেঁপে উঠল আর ধীরে ধীরে খুলল। ঘরের ভিতর প্রবেশ করার সঙ্গে সঙ্গে এক অদ্ভুত গন্ধ ভেসে এলো, পচা কাঠ, ভাঙা কাপড় আর রক্তের মিশ্রণ। ঘরটি সরু, মেঝে ভেজা আর ভাঙাচোড়া। দেয়ালের কোণে এক একটি প্রতীক অদ্ভুতভাবে জ্বলছে। বাতাসে কেমন অদ্ভুত খিসফিস শব্দ, মাঝে মাঝে শিশুকণ্ঠের মতো। জিশান হঠাৎ লক্ষ্য করল ঘরের এক কোণে একটি পুতুল রাখা আছে। পুতুলটি আগের মতোই রক্তমাখা, কিন্তু চোখ যেন তারা দেখতে পাচ্ছে, লাল আলো জ্বলে উঠছে। ওটা কি আমাদের জন্যে অপেক্ষা করছে? নিষাদ ফিসফিস করে বলল। ঠিক তখনই পুতুলটি হঠাৎ নিজের ভিতর থেকে একটি ছোট বৃত্ত তৈরি করতে লাগল। পুতুল ঘুরল, হাত নাড়ল এবং ফিসফিসে বলল, ভুল করো না, জীবন শেষ। বন্ধুরা আতঙ্কে একে অপরের দিকে তাকাল। তারা বুঝল এখন ঘরেই খেলাটির মূল পরীক্ষা শুরু হচ্ছে। রাহাত সাহস করে প্রথমে পুতুলের পাশে এগোল। সে হাত বাড়িয়ে প্রতীক স্পর্শ করল। হঠাৎ ঘরের বাতাস শক্ত হয়ে গেল, ধোঁয়া গা ঘেঁষে ঘন হয়ে উঠল। সায়েম হঠাৎ চিৎকার করল, দৃষ্টি ঠিক রাখো, প্রতিটি পদক্ষেপ গুরুত্বপূর্ণ। আরিফ ধীরে ধীরে পুতুল থেকে দূরে হেঁটে দ্বিতীয় প্রতীক ছুরি হাতে নিল। ছুরিটি স্পর্শ করার সঙ্গে সঙ্গে মেঝেতে রক্তের দাগ নড়তে শুরু করল। ধীরে ধীরে তা একটি অদ্ভুত চিহ্ন তৈরি করল, যেন কোনো প্রাচীন সতর্ক বার্তা। নিষাদ চোখ বাঁচাতে চেয়েছিল, কিন্তু ছায়ারা তার দিকে এগিয়ে আসছে। সে ভয় পেয়ে গিয়ে পিছলে পড়ল। রাহাত তাকে টেনে তুলে ধাপে ধাপে ঘর থেকে বের করার চেষ্টা করল। ঠিক তখনই মুখ ঢাকা সত্তা ঘরের মধ্য দিয়ে এগিয়ে এলো। তার ঘণ্টা বাজাল, টং টং টং। প্রতিটি শব্দ ঘরকে আরও ভয়ঙ্কর করে তুলল। ছায়ারা ধীরে ধীরে বন্ধুরা যে কেন্দ্রে দাঁড়িয়ে আছে সেখানে ঘিরে ফেলল। বাতাস আরও ঘন হয়ে উঠল, আর বন্ধুরা বুঝল ঘরটি তাদের চরম পরীক্ষার জন্য তৈরি। এক ভুল পদক্ষেপে তারা শেষ হয়ে যাবে। নিষাদ কণ্ঠে ফিসফিস করে বলল, আমরা যদি এই ঘর পার হতে পারি, বাকি খেলাটিও পার হব কি? মুখ ঢাকা সত্তা মাথা নেড়ে ধীরে ধীরে ঘর থেকে বের হতে নির্দেশ দিল। ছায়ারা ধীরে ধীরে সরে গেল। বাতাস ঠিকমতোই ঘন ছিল, কিন্তু বন্ধুরা বুঝল ঘরটি পার করতে হলে তাদের একত্রিত থাকতে হবে। রাহাত কণ্ঠে বলল, একসাথে থাকুন, কেউ পিছপা হবে না, আমরা একে অপরকে সাহায্য করব।
বন্ধুরা ধীরে ধীরে প্রতিটি প্রতীক স্পর্শ করতে শুরু করল। প্রতিটি পদক্ষেপে ঘর আরও ভয়ঙ্কর হয়ে উঠছে, কিন্তু তারা একে অপরের সাহস দিয়ে অগ্রসর হল। ঘরের শেষ কোণে পৌঁছে তারা বুঝল, খেলাটির সবচেয়ে কঠিন পরীক্ষা এখন শুরু হচ্ছে, একই ঘর থেকে বের হওয়া। ঘরের ভিতর প্রতিটি পদক্ষেপের সঙ্গে সঙ্গে আতঙ্ক ক্রমশ বাড়ছে। বন্ধুরা বুঝতে পারছে এখন একমাত্র উপায় একসাথে থাকা। প্রতিটি প্রতীক স্পর্শ করতে তাদের মন স্থির রাখতে হবে। রাহাত কণ্ঠে বলল, একসাথে থাকো, কেউ পিছোহা পড়লে আমরা হারব। নিশাত প্রথমে পুতুলের চিহ্ন স্পর্শ করল। তার হাত কাঁপছিল, কিন্তু সে বন্ধুরা থেকে সাহস নিয়ে এগোল। পুতুল ফিসফিস করতে লাগল, ভুল হলে মৃত্যু, সঠিক হলে মুক্তি। সায়ারা ক্রমশ ঘিরে ধরছিল। বাতাস ঠান্ডা, মেঝেতে রক্তমাখা চিহ্ন জ্বলছিল। আরিফ ধীরে ধীরে ছুরিটি তুলল, তার নিঃশ্বাস থেমে যাচ্ছিল। প্রতিটি পদক্ষেপে মনে হচ্ছিল সায়ারা এক মুহূর্তে তাদের গ্রাস করতে পারবে। মুখ ঢাকা সত্তা ঘণ্টা বাজাল, টং টং টং। প্রতিটি শব্দে ঘর কেঁপে উঠল। সায়েম ভয়ে ফিসফিস করে বলল, আমরা যদি একে অপরকে সাহায্য না করি, শেষ হয়ে যাব। বন্ধুরা একে অপরের হাত ধরে বৃত্তটি পার করার চেষ্টা করল। ধীরে ধীরে তারা প্রতিটি প্রতীক অতিক্রম করল। মাটির প্রতীকগুলো থেকে লালচে আলো ক্রমশ মিলিয়ে গেল। হঠাৎ এক ঝলকে বাতাস থেমে গেল। সায়ারা অদৃশ্য হয়ে গেল। বাতাস শান্ত, আর ঘর থেকে অদ্ভুত গন্ধ মিলিয়ে গেল। নিষাদ কণ্ঠে বলল, আমরা কি মুক্তি পেয়েছি? রাহাত চোখ ঘুরিয়ে ঘর দেখল। প্রতিটি প্রতীক অদৃশ্য, ছায়া নেই, বাতাস স্বাভাবিক। মনে হল ঘর ভিতর থেকে শূন্য হয়ে গেছে, কিন্তু মুখ ঢাকা সত্তা তখনও কিছু দূরে দাঁড়িয়ে আছে। তার চোখ লাল আগুনের মতো জ্বলছে, কিন্তু কোনো অঙ্গভঙ্গি নেই, সে শুধু দাঁড়িয়ে আছে। রাহাত কণ্ঠে বলল, আমরা বের হচ্ছে। বন্ধুরা ধীরে ধীরে দরজার দিকে এগোল। দরজা টানতেই এটি ধীরে ধীরে খুলে গেল। বাইরে আবার ঝড় বৃষ্টি, বাতাসের সঙ্গে তারা দৌড়তে লাগল। পেছনে তাকালেই তারা দেখতে পেল সায়ারা দূরে দাঁড়িয়ে তাদের দিকে তাকাচ্ছে। অদ্ভুতভাবে মনে হল যদি কেউ থেমে যায়, সায়ারা তাকে ধরে নেবে। নিরাপদ দূরত্বে পৌঁছাতে পৌঁছাতে বন্ধুরা বুঝল খেলার সবচেয়ে কঠিন অংশ পার হয়ে গেছে। তারা এখনও ভয় পাচ্ছে, কিন্তু আত্মবিশ্বাস ফিরে আসছে। নিশাত হালকা নিঃশ্বাস নিয়ে বলল, আমরা বেঁচেছি হয়তো। রাহাত মাথা নেড়ে বলল, এখনও সাবধান থাকতে হবে। সায়ারা যে সত্যি বিদায় নিয়েছে কিনা কেউ নিশ্চিত নয়। বন্ধুরা একসাথে হেঁটে গ্রামে ফিরার পথ ধরল। দূরে গ্রামের আলো দেখা যাচ্ছিল। মনে হল তারা প্রথমবারের মতো স্বাভাবিক পরিবেশে ফিরে এসেছে। তাদের মধ্যে অদ্ভুত শান্তি। ঝোড়ো রাতের আতঙ্ক কমেছে, কিন্তু মনে এক অদ্ভুত ছায়ার চিহ্ন থেকে গেছে। তারা জানে যদি কখনো ভুল করে ঘরে ফিরে যায়, সেই অভিশপ্ত খেলা আবার শুরু হবে। গ্রামের পথে হাঁটতে হাঁটতে বন্ধুরা বুঝল ঝড় এখনো থেমে যায়নি। বাতাস ঠান্ডা, গাছগাছালি কেঁপে উঠছে। মনে হচ্ছিল ছায়ারা এখনও তাদের অনুসরণ করছে। নিষাদ কণ্ঠে ফিসফিস করে বলল, আমরা কি সত্যি মুক্ত? রাহাত চোখ ভিজিয়ে বলল, আমি নিশ্চিত না, কিছু একটা আমাদের পিছনে আছে। হঠাৎ একটা চিৎকার পুরো গ্রামে প্রতিধ্বনিত হল। বন্ধুরা ঘুরে দেখল সেই মুখ ঢাকা সত্তা গ্রামের প্রবেশপথের কাছেই দাঁড়িয়ে। তার চোখ লাল আগুনের মতো, ধোঁয়া চারপাশে ভেসে। জিশান চিৎকার করে বলল, এখন কি আমরা আবার খেলার মধ্যে? সত্তা ধীরে ধীরে এগোতে লাগল। বাতাসে অদ্ভুত ঠান্ডা ছড়াল, পায়ের নিচে মাটি কেঁপে উঠল। বন্ধুরা চিৎকার করতে চাইল, কিন্তু শব্দ কানে পৌঁছল না। সায়েম কণ্ঠে ফিসফিস করে বলল, এখন শেষ, এখান থেকে বের হতে হবে। রাহাত দ্রুত বলল, আমরা একে অপরকে ধরে থাকব, একসাথে দৌড়াব। বন্ধুরা হাত ধরল, তারা একসাথে দৌড়াতে লাগল। তবে প্রতিটি ধাপে মনে হচ্ছিল ঘরের অভিশপ্ত শক্তি তাদেরকে টেনে নিচ্ছে।
মুখ ঢাকা সত্তা ধীরে ধীরে তাদের অনুসরণ করছিল। এক মুহূর্তের জন্য মনে হল সে অদৃশ্য হয়ে যাবে, কিন্তু তখনই হঠাৎ বাতাসে ফিসফিস কণ্ঠের প্রতিধ্বনি হল, ভুল করো না, সবাই শেষ হবে। রাহাত চিৎকার করে বলল, দেখো, দরজা সামনে। দূরে গ্রামের প্রবেশদ্বার দেখা দিল। মনে হল মুক্তির একমাত্র পথ। বন্ধুরা একে অপরকে টেনে টেনে দরজার দিকে দৌড়াল। কিন্তু ঠিক দরজার কাছে পৌঁছতেই মাটির নিচ থেকে লাল আলো বের হল। ফাটলটা আবার তৈরি হল। মনে হল যদি কেউ থেমে যায়, ছায়ারা তাকে গ্রাস করবে। নিশাত চিৎকার করে বলল, আমরা থামব না। রাহাত এবং জিশান তাকে টেনে তুলে দৌড়াল। তাদের পিছনে মুখ ঢাকা সত্তা ধীরে ধীরে এগোচ্ছে, আর ছায়ারা ঘিরে ধরছে। দরজা ঠিক আগে রাহাত একটি বাহসী পদক্ষেপ নিল। এক ঝাঁক ধুমায় ঢুকল। বাতাস ঠান্ডা, তবে তারা আর থামল না। একে একে সবাই দরজা পার হল। দরজা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে বাতাস শান্ত হয়ে গেল, ঝড় থেমে গেল। বন্ধুরা দম নিতে দাঁড়িয়ে রইল। তারা জানত শেষ বিপদ পার হয়ে গেছে। নিশাত কণ্ঠে হালকা হাসি ফিসফিস করে বলল, আমরা বেঁচেছি, সত্যি। রাহাত মাথা নেড়ে বলল, কিন্তু মনে রাখবে, যদি কখনো ভুল করে ফিরে যায়, অভিশপ্ত খেলা আবার শুরু হবে। গ্রামের আলোয় তারা ধীরে ধীরে হাঁটতে লাগল। মনে হলো ভয়ের ছায়া ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। তবে বন্ধুরা জানত এই রাত তাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা হিসেবে স্মৃতিতে গেঁথে থাকবে। গ্রামের প্রবেশদ্বার পার হওয়ার পর বন্ধুরা হালকা নিঃশ্বাস ফেলল। বাতাস স্বাভাবিক, ঝড় থেমে গেছে, আর চারপাশের অন্ধকারে ঝলমল আলো ফিরে এসেছে। নিশাত কণ্ঠে ফিসফিস করে বলল, আমরা কি সত্যি বেঁচেছি? রাহাত ধীরে বলল, হয়তো, তবে এখনও সতর্ক থাকতে হবে। অভিশপ্ত খেলা পুরোপুরি শেষ হয়নি। বন্ধুরা একে অপরের দিকে তাকাল। চোখে আতঙ্ক আর স্বস্তি মিলিত। তারা বুঝতে পারল জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত পার হয়ে গেছে, তবে মনে একটা অদ্ভুত কষ্টগন্ধ এখনও রয়ে গেছে। হঠাৎ নিশাত লক্ষ্য করল, যে স্থান থেকে তারা বের হয়েছে সেখানে মাটিতে অদ্ভুত চিহ্ন ম্লান হয়ে যাচ্ছে। লালচে আলো ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে, আর ধোঁয়া অদৃশ্য হয়ে যাচ্ছে। মনে হলো খেলাটির শক্তি ধীরে ধীরে কমে যাচ্ছে। রাহাত বলল, আমরা এখন মুক্ত, কিন্তু মনে রেখো, যদি কখনো আবার খেলা শুরু হয়, আমাদের প্রস্তুত থাকতে হবে। বন্ধুরা ধীরে ধীরে গ্রামের ভিতরে ঢুকল। গ্রামের পথ আলোকিত, এবং দূরের লোকজন তাদের দিকে তাকাচ্ছে। কেউ তাদের সাহায্য করতে এগোয়নি, কারণ তারা বুঝেছে একটা অদ্ভুত শক্তি তাদেরকে নিরাপদ স্থানে নিয়ে এসেছে। নিশাত হাঁপাতে হাঁপাতে বলল, আমরা একসাথে ছিলাম, তাই বেঁচেছি। জিশান কণ্ঠে হালকা হাসি দিয়ে বলল, একসাথে না হলে কেউ বাঁচতে পারত না, এটা আমাদের শিক্ষা হলো। রাহাত তাদের দিকে তাকিয়ে বলল, আজ রাত থেকে যে অভিশপ্ত খেলা পার করেছি তা আমাদের শক্তিশালী করেছে, কিন্তু মনে রেখো, ভয় সবসময় কাছে থাকতে পারে। বন্ধুরা গ্রামের ঘরে ঢুকল, দরজা বন্ধ করল, আর একে অপরের দিকে তাকাল। চোখে এখন আতঙ্ক নেই, শুধু স্বস্তি আর একরকম অবিশ্বাস্য আনন্দ। তারা জানে যদি কখনো ভুল করে সেই অভিশপ্ত জায়গায় ফিরে যায়, খেলাটা আবার শুরু হবে। রাতের শেষ প্রান্তে তারা বসে একটি শান্ত স্থানে। দূরে গ্রামের আলো ঝলমল করছে, আর বৃষ্টির ফোঁটা থেমে গেছে। বন্ধুরা একে অপরের হাতে হাত রেখে চুপচাপ বসে আছে। নিশাত কণ্ঠে হালকা হাসি দিয়ে বলল, আমরা বেঁচেছি, কিন্তু সেই রাত কখনো ভুলব না। রাহাত মাথা নেড়ে বলল, ভয় সবসময় স্মৃতিতে থাকবে, তবে আমরা একে অপরের সাহস দিয়ে পার হয়েছি। বন্ধুরা তখন বুঝল জীবনের সবচেয়ে অদ্ভুত, ভয়ঙ্কর রাত পার হয়ে গেছে। তারা শিখল একসাথে থাকা, সাহসী থাকা এবং আতঙ্কের মুখে স্থির থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। চলতি রাত শেষ হয়েছে, ঝড় থেমে গেছে, কিন্তু অভিশপ্ত খেলার ছায়া তাদের মনে চিরকাল থাকবে। তারা জানে
যদি কখনো ভুল করে সেই অভিশপ্ত ঘরে ফিরে যায়, অভিশপ্ত খেলা আবার শুরু হবে। তাদের চোখে স্বস্তি, মন শান্ত এবং শরীর এখনও কাঁপছে। তবে তারা একত্রে বেঁচে গেছে এবং এই রাত তাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা হিসেবে স্মৃতিতে চিরস্থায়ী হয়ে গেছে।